আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। বিগত ক্লাসগুলোতে আমরা সমানতা সম্পর্কে আলোচনা করেছি। তখন আমরা দেখেছি সমানতা প্রধানত দুই প্রকার: গাঠনিক সমানতা, ত্রিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা সম্পর্কে আমাদের আলোচনা একেবারে প্রকারভেদ সহ শেষ। বাকি রয়েছে হলো ত্রিমাত্রিক সমানতা। সেক্ষেত্রে দেখেছি ত্রিমাত্রিক সমানতা দুই প্রকার। এক হচ্ছে হলো জ্যামিতিক সমানতা, আর এক হচ্ছে হলো আলোক সমানতা। আমরা জ্যামিতিক সমানতাও পড়ে ফেলেছি, বাকি আছে আলোক সমানতা। আজকে আমরা আলোক সমানতা শিখব। তাহলে আজকে আমরা কি শিখছি? আলোক সমানতা। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তাহলে আজকে আমরা শিখতে চাচ্ছি হলো আলোক সমানুতা। ইংরেজিতে বললে অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা। যেহেতু সমানতা কথাটির সাথে এখানে আলোক কথাটি আছে, তার মানে এখানে আলোর একটি বিরাট ভূমিকা রয়েছে। তো আমরা এই ভূমিকাটি প্রথমে আলোচনা করে দেব, তারপরে আস্তে আস্তে সমানতার মধ্যে চলে যাব। এই ধরনের সমানতা আলোচনা করতে গেলে আমরা যে আলো ব্যবহার করব তাকে প্লেন পোলারাইজড লাইট হতে হবে। প্লেন পোলারাইজড লাইট বা এক সমতলীয় আলো। এক সমতলীয় আলো। তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এক সমতলীয় আলো কি? একটু খেয়াল করো, যে কোনো উৎস থেকে আলো যখন আমাদের দৃষ্টিতে আসে বা কোনো জায়গায় যে পড়ে, তখন তার চলার পথটা কেমন থাকে? আলো তরঙ্গ আকারে চলে, খেয়াল করো, এইভাবে চলতে পারে। তাহলে যেই তরঙ্গটা দেখতে পাচ্ছ সেটি কি হচ্ছে? এরকম ভাবে দেখো, আমি যখন এইভাবে দেখাচ্ছি তখন এভাবে উপরে নিচে, উপরে নিচে এভাবে যাচ্ছে, ঠিক না? এখন যদি আমি বলি যে আলোটা এইভাবে যাচ্ছে, তাহলে কি তরঙ্গ হবে না? হ্যাঁ হবে, এইভাবে গেলেও তরঙ্গ হবে। সেক্ষেত্রে কি উপর নিচে হচ্ছে না, এই পাশে হচ্ছে, এই পাশে বসে। সেক্ষেত্রে কিন্তু তোমার আলোটা, আর এখানে যদি আলোটা এইভাবে ওঠানামা করে, তাহলে এই ক্ষেত্রে আলোটা ওঠানামা করতেছে এইভাবে, ঠিক আছে? এইভাবে যাচ্ছে। যদি আমি বলি না একটু অ্যাঙ্গেল করে এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে আলোটা এইভাবে হয়ে যাচ্ছে। তার মানে আলোটা কি করতে পারে? তরঙ্গ আকারে বিভিন্ন তলে ছড়িয়ে পড়তে পারে। এই বিভিন্ন তলে ছড়িয়ে পড়া আলো দিয়ে আমরা এই পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না। আমাকে একটি তলে আলো ছড়িয়ে পড়ে এমন আলো নিতে হবে। স্যার এটা কিভাবে করবো? এটা করা সহজ। আমরা এখানে একটা ফিল্টার ব্যবহার করব, ছাঁকনি ব্যবহার করব। যে ছাঁকনি শুধুমাত্র একটা তলে আলো পড়ে এমন আলোকে তার মধ্যে দিয়ে যেতে দিবে, বাকিগুলোকে যেতে দিবে না, ঠিক আছে? তোমরা যারা সানগ্লাস ব্যবহার করো, তোমরা কিন্তু এই যে পোলারাইজড সানগ্লাস কেনো, হ্যাঁ, সেগুলিতে কি হয়? সেগুলিতে আলোর সূর্যের প্রখর যে আলো থাকে, যখন রোদ থাকে প্রচুর, সব দিকে আলো ছড়িয়ে পড়তেছে, সব কোণে আলো আসতেছে, শুধু আলো আর আলো, সেগুলি চোখে ঢুকে পড়তেছে, চোখে কষ্ট হচ্ছে, তখন আমরা এই ধরনের সানগ্লাস ব্যবহার করি। তখন সবগুলো তলের আলো আমাদের ভিতরে প্রবেশ করে না। এজন্য আমাদের তীব্রতাটা একটু কি লাগে? আরামদায়ক লাগে, ঠিক আছে? যাই হোক, এবার দেখো, ধরো একটা উৎস, এই উৎস থেকে সাধারণ আলো আসতেছে। সাধারণ আলো কি করতেছে? বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেছে, যেভাবে ছড়িয়ে পড়তেছে, এইভাবে ছড়িয়ে পড়তেছে, এইভাবে ছড়িয়ে পড়তেছে সাধারণ আলো। যখন আমি এটাকে একটা পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিব, তখন আমি ধরে নিচ্ছি যে এই যে এইসব জায়গায় ছড়িয়ে পড়েছিল এগুলি আর নাই, শুধুমাত্র উপরে নিচে ছড়িয়ে পড়েছিল সেই আলোটা আছে, এইভাবে তরঙ্গটা হচ্ছে, এইভাবে এইটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এই আলোটা এটার মধ্যে দিয়ে আসলো। আসার পর এইবার আসো সমানতার আলোচনায় আসি, ঠিক আছে? যে সকল যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। যে সকল যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ, ঠিক আছে?
তারা কিভাবে আলোক সক্রিয় হলো? তারা আলোক সক্রিয় হলো এইভাবে। ধরো আমি একটা আলোক সক্রিয় যৌগকে এই চেম্বারের মধ্যে নিলাম। এই পুরো সেটআপটাকে বলা হয় পোলারিমিটার। পুরো সেটআপটাকে কি বলা হয়? পোলারিমিটার। এখানে লিখে রাখতেছি পোলারিমিটার। ওকে, পুরো সেটআপটাকে বলা হয় পোলারিমিটার। এই পোলারিমিটারের এটা একটা টিউব, এটাকে আমরা চেম্বার হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এই চেম্বারের মধ্যে আমরা যেই নমুনাটাকে পরীক্ষা করতে চাই, যেই আলোক সক্রিয় যৌগটাকে পরীক্ষা করতে চাই, সেটাকে এখানে দিব। দেওয়ার পর এই আলোটা এদিক দিয়ে আসলো, এসে এইটার ভিতর দিয়ে বের হয়ে যাবে। বের হওয়ার সময় এইটার সাথে যখন তার দেখা হবে, তখন এই আলোক সক্রিয় যৌগটা এই আলোক তলকে, যেহেতু বলেছি এটা আলোক সক্রিয়, এই আলোক তলকে অবশ্যই অবশ্যই ঘুরিয়ে দিবে। যেভাবে ছিল সেইভাবে থাকতে দিবে না, হয় ডানে ঘুরিয়ে দিবে, না হয় বামে ঘুরিয়ে দিবে, একটু ঘুরিয়ে দিবে। ঠিক আছে, এই যে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা, সক্ষমতা, এটাই হচ্ছে হলো আলোক সক্রিয়তা। আর এই ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে ডানে ঘুরালো না বামে ঘুরালো, এইটার উপর নির্ভর করে আমরা আলোক সমানতাকে কি করতে পারবো? যাচাই বাছাই করতে পারবো। তো দেখো, আমরা ধরে নেই এখানে একটা আলোক সক্রিয় যৌগ আছে। যখনই এটা এখানে প্রবেশ করলো, এটা ছিল এইভাবে অভিমুখটা, দেখো এটা ঘুরে গেছে, এটা এখন এদিকে ঘুরে গেছে। ঠিক আছে, আগের মতো নাই, ঘুরে গেছে। এই যে ঘুরে গেল, এই ঘুরে যাওয়ার কারণে আমরা বলবো এই নমুনাটা আলোক সক্রিয়। আর যেহেতু এটা আলোক সক্রিয়, এটা আলোক সমানতা প্রদর্শন করবে। কিভাবে করবে একটু পরে সেটা আমরা আলোচনা করব। দেখো এটা কতটুকু ঘুরে গেল সেটা আমরা হিসাব করতে পারি কিনা। এটা তো ছিল এরকম সোজা, না? তো সোজা আমরা আলোচনা করি, সোজা ছিল, এখন এইদিকে ঘুরে গেছে, ডান দিকে ঘুরে গেছে। কতটুকু ঘুরে গেছে? যে এটার সাথে একটু হিসাব করো, এই যে এতটুকু ঘুরে গেছে। এটাকে আমরা বলবো আবর্তন কোণ, এতটুকুকে বলবো আবর্তন কোণ। তাহলে এই আলোক সক্রিয় যৌগটি আলোক তলকে ডান দিকে ঘুরিয়ে দিল এবং একটি আবর্তন কোণ তৈরি করলো। স্যার, আলোক তলকে কি সবসময় ডান দিকে ঘুরাবে? না, আলোক তলকে হয় ডানে ঘুরাবে, না হলে বাম দিকে ঘুরাবে। আমরা একই সাথে তো দুইটা চিত্র আঁকতে পারবো না, তাই এখন আমরা ডান দিকের চিত্রটা এঁকে রেখেছি। যদি বাম দিকে ঘুরে দাও তাহলে এইরকম উল্টা করে আঁকতাম, তাহলে এইদিকে বামে ঘুরে যেত। ঠিক আছে, এবার আসো আমরা আমাদের আলোচনাটাকে আরেকটু অন্যদিকে নিয়ে যাই। ঠিক আছে, আর এটা যখন আমাদের এখান থেকে এসে এইটা দিয়ে যায়, এটাকে বলা হয় অ্যানালাইজিং ফিল্টার। এইটার থেকে আমরা চোখ দিয়ে দেখি। ঠিক আছে, আলোটা এদিকে ঢুকে পোলারাইজিং ফিল্টার দিয়ে, যেখানে সাধারণ আলো কি হয়ে যায়, প্লেন পোলারাইজড লাইট হয়ে যায়, মানে এক সমতলীয় আলো হয়ে যায়। সেই আলোটা আমার নমুনার মধ্য দিয়ে ঢুকে বের হওয়ার সময় কি করে, তার ঘূর্ণন কোণ চেঞ্জ করে দেয়, করে এইভাবে বের হয়। তখন আমি বুঝতে পারি যে এটা আলোক সক্রিয় ছিল। স্যার, সবসময় কি আলোক সক্রিয় হবে? এবার আমরা আমাদের আলোচনাটাকে একটু অন্যদিকে নিই। হ্যাঁ, ধরো এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এরকম। ওকে, এইখানে আমি এটা বাদ, এই চিত্র বাদ। হ্যাঁ, এটা বাদ। ধরো এখানে আমি যে উপাদান রেখেছি সেটা আলোক সক্রিয় কিনা আমি জানি না, যে কোনো নমুনা রেখেছি, এখানে চোখ দিয়ে আমি দেখবো অ্যানালাইজারের মধ্যে দিয়ে। ঠিক আছে, ধরো এই অ্যানালাইজারে আমি দেখলাম এরকম ছিল, এরকম দেখলাম। তোমরা নিজেরা বলো, যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয়েছে? না। যদি এখানে এটা নমুনার নাম হয় x এর জন্য এরকম আমি দেখি, তাহলে আমি বলবো x আলোক সক্রিয় নয়। বুঝতে পেরেছো? একটা নমুনাকে আমি এই চেম্বারে নিলাম, নিয়ে আমি যখন চোখ দিয়ে দেখবো যে যেমন ছিল আলোর তলটা তেমনই আছে, তাহলে আমি বলবো এই নমুনাটা আলোক সক্রিয় নয়। ওকে, আচ্ছা, এবার ধরো আমি নিলাম y এর জন্য আমি পেলাম, মনে করো এরকম, এই দিকে। তাহলে আলোক তলকে ঘুরিয়েছে নাকি ঘুরায়নি? অবশ্যই ঘুরিয়েছে। কোন দিকে ঘুরিয়েছে? ডান দিকে ঘুরিয়েছে, ডান দিকে। ঠিক আছে, তাহলে y এর কথা বলবো আলোক
সক্রিয়, আলোক সক্রিয়। আর কি, এটা ডান দিকে ঘুরায়, ডান আবর্তি। যদি আমরা এটাকে আরেকটা নামে ডাকি তাহলে ডাকবো হলো ডেক্সট্রো রোটেটরি। ঠিক আছে, সংক্ষেপে বলা হয় ডি সমান। ঠিক আছে, ডেক্সট্রো থেকে ডি, ডি সমান। এবং এটা যেদিকে ঘোরায় এটার যে আবর্তন কোণটা হয় আলফা, এই আলফার মান সবসময় হয় পজিটিভ। ঠিক আছে, ডান দিকে ঘোরালে পজিটিভ। কি বলবো, ডি সমান আর হচ্ছে কি, আর হচ্ছে হলো আলোক সক্রিয়তা প্রদর্শন করবে ডান দিকে ঘুরাবে। এবার ধর আমরা জেড নিয়ে কাজ করতেছি, জেড দিলাম এবং তার জন্য দেখলাম আলোক তলটাকে বাম দিকে ঘুরায়। মানে তিনটা উদাহরণ নিয়ে আমরা কাজ করতেছি, বাম দিকে ঘুরায়। তখন আমরা কি বলবো, এটার ক্ষেত্রে আমরা বলবো আলোক সক্রিয়। ডানে বা বামে যেদিকে ঘুরায়, ঘুরালেই আলোক সক্রিয়। কিন্তু ঘুরিয়েছে কোন দিকে, বাম দিকে, তাই হবে হলো বাম আবর্তি। এটাকে আবর্তি কথাটা কেটে দিয়ে বাম আবর্তি, ডান আবর্তি এভাবে লিখতে পারো। ঠিক আছে, বাম যোগ আবর্তি, বাম আবর্তি। যাই হোক, এবার ডেক্সট্রো রোটেটরি হয়ে যাবে লিভো রোটেটরি। লিভো, লিভো রোটে, আচ্ছা ডেক্সট্রো লিখতে অনেক আর ছিল না, লিভো রোটেটরি, লিভো রোটেটরি। তাহলে এটা সমানের নাম কি হবে, এল সমান, এল সমান। আর এই ক্ষেত্রে যে আবর্তন কোণ হবে সেটাকে আমরা নেগেটিভ দিয়ে আলোচনা করব। এই হচ্ছে হলো তোমার আলোক সমানতার মোটামুটি একটা আলোচনা। এখন আমরা এটার আরেকটু বিস্তারিত আলোচনায় যাব। সেটা হচ্ছে কখন একটা যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে, কখন একটা যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। যখন একটা যৌগের মধ্যে এমন একটা কার্বন থাকবে যে কার্বনের সাথে চারটা উপাদান ভিন্ন হবে, W not equal to X, not equal to Y, not equal to Z, চারটা উপাদান ভিন্ন হবে, তখন এই কার্বনটাকে আমরা বলবো অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। এটাকে কাইরাল কার্বন বলে, কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। ওকে, এটাকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা যেতে পারে। এই ধরনের কাইরাল কার্বন যদি থাকে তাহলে একটা যৌগ আলোক সক্রিয় হতে পারে। স্যার হতে পারে নাকি হবেই, হতে পারে। দুই একটা আরো কিছু শর্ত আছে। কাইরাল কার্বন থাকলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, একটু একটু ক্ষেত্রে ঝামেলাও হতে পারে। সেটা আজকের আলোচনা শেষে যেয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে হলো সবচেয়ে সহজ উদাহরণ যেটা আমরা সবসময় দিই, সেটা হচ্ছে একটা ল্যাকটিক অ্যাসিড, COOH COH CH3H। ওকে, অবশ্যই এটা একটা কাইরাল কার্বন। যদি আমরা ওই যে পোলারিমিটারে দেখি তাহলে দেখব এটা, আমি যেহেতু আগে পড়েছি তাই আমি জানি। ঠিক আছে, আর যদি তুমি পরীক্ষা করে দেখো তাহলেও তো জানতে পারবে। তার মানে এটা এক্সপেরিমেন্টাল কথা। সত্যি সত্যিটা হলো এই যে এই কাঠামোটা, এটা ডি ল্যাকটিক অ্যাসিড নামে পরিচিত, ল্যাকটিক অ্যাসিড। এখন বলতে পারো স্যার ডি কেন? ডি হচ্ছে এটা আলোতলকে ডান দিকে ঘোরায়, এটা আলোতলকে ডান দিকে ঘোরায়। স্যার বুঝবো কিভাবে? বুঝার ক্ষেত্রে আসলেই তোমাকে এক্সপেরিমেন্ট করেই বুঝতে হবে। কিন্তু কেউ যদি মনে রাখো যে এখানে OH ডানে আছে এজন্য আলোতলকে ডানে ঘুরায়, এটা জাস্ট একটা মনে রাখার উপায়। এটা কিন্তু এমন না যে OH ডানে থাকলেই আলোতলকে ডান দিকে ঘুরাবে। কথাটা ক্লিয়ার? তো এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল ব্যাপার, এক্সপেরিমেন্ট করেই তোমাকে এটা সিদ্ধান্তটা নিতে হবে। আচ্ছা, আর না হলে তোমার পুঁথিগত বিদ্যার উপর সিদ্ধান্ত নিতে হবে, যে বইয়ে যা আছে সেই তথ্য থেকে তুমি বিশ্বাস করতে হবে। আচ্ছা, ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, এটা আলোতলকে ডান দিকে যেহেতু ঘোরায় তাহলে এটার আবর্তন কোণটা হবে প্লাস, মানটা আমি মুখস্থ জানি 2.24 ডিগ্রি। ঠিক আছে, এত কোণে আলোতলকে ডান দিকে ঘোরায়।
এখন সমানতার ব্যাপারটা আসে। যেহেতু এটা আলোর তলকে ডান দিকে ঘোরায়, এইটার যদি এমন একটা কাঠামো আমি কল্পনা করতে পারি, ঠিক আছে, যেটা দেখতে একেবারেই তার দর্পণ প্রতিবিম্বের মতো, মিরর ইমেজ, ঠিক আছে, কিরকম, এরকম। মিররে আমরা কি দেখি, ডান দিক বাম দিক হয়ে যায় নাকি? তাহলে এই যে ডান আর বাম দেখতেছো, মাঝখানে যদি আয়না দিয়ে দেখো, তাহলে এইটার মিরর ইমেজ হচ্ছিল এইটা, এইটার মিরর ইমেজ হচ্ছিল এইটা, ঠিক না? এটা ঠিক আছে, কিন্তু এই দুটো কি একই হাত না ভিন্ন হাত? অবশ্যই ভিন্ন হাত। তার মানে দুইটা দেখতে একই রকম, কিন্তু দুইটা একই হাত না, দুইটা কি ভিন্ন হাত। যদি এখানে মাঝখানে মিরর থাকতো, একটা হাতকেই তুমি মিররে দেখতা, তাহলে একটা হাত সত্যি, আরেকটা হচ্ছে কি আয়নার প্রতিবিম্ব, যেটা সত্যি না। কিন্তু এখন কি তুমি একটা হাত দেখছো না দুইটা হাত দেখছো? দুইটা হাত দেখছো, দুইটা হাতই সত্যি, কিন্তু দেখতে আয়নায় দেখা প্রতিবিম্বের মতো। এই দুইটা অনুরই কি আছে, অস্তিত্ব আছে। এটা ল্যাকটিক অ্যাসিড, এটা ছিল এল ল্যাকটিক অ্যাসিড। ওকে, কোন দিকে ঘোরায়? বাম দিকে, তাই -2.24 ডিগ্রি। ওকে, এখন দেখো এই দুইটারই কিন্তু অস্তিত্ব আছে। যে জায়গাটায় আমাদের বাচ্চাদেরকে আমরা বুঝানোর পর একটা ভুল ধারণা তারা নিয়ে বসে থাকে, আমরা যখন বুঝাই যে এটা দর্পণ প্রতিবিম্ব, তখন তারা মনে করে এইটা সত্যি, এইটা মনে হয় আয়নায় দেখা যায়, বা এইটা সত্যি, এইটা মনে হয় আয়নায় দেখা যায়। তা না, দুইটাই সত্যি। দুইজনকে সামনাসামনি এনে আমরা তখন বলতেছি, বাহ, আপনারা তো দেখতে দর্পণ প্রতিবিম্বের মতো। এখানে যদি একটা দর্পণ রাখা যেত, যদি রাখা যেত, এটা যদি, এটা সত্যি, এইটাই সত্যি না, সত্যি এই দুইটা বাস্তব, এই দুইটা আছে। এখন আমরা তাদেরকে বলতেছি যে যদি এখানে একটা দর্পণ রাখা যেত, এখানে যদি একটা দর্পণ রাখা যেত, তাহলে তো আপনাদেরকে দর্পণ প্রতিবিম্বের মতো দেখা যেত। হ্যাঁ, তার মানে এরা দুজন দেখতে একেবারেই দর্পণ প্রতিবিম্বের মতো। এদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, শুধুমাত্র আলোক সক্রিয়তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আলোর তলকে তারা ডানে অথবা বামে ঘোরাচ্ছে, ঠিক আছে? এবং এদের আবর্তন কোণ দেখো, কোণটা সমান, দিকটা ভিন্ন, ঠিক আছে? এই ধরনের যৌগদেরকে পরস্পরের এনানসিওমার বলে। উপরে দেখি, এনানসিওমার। ওকে, তাহলে এনানসিওমার, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এনানসিওমার যারা হবে তাদের বৈশিষ্ট্যগুলি দেখো। প্রথমত হচ্ছে হলো যে তারা দেখতে কি হবে, দর্পণ প্রতিবিম্বের হবে, দর্পণ প্রতিবিম্বের মতো হবে। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে হলো এদেরকে যদি উঠিয়ে, এটাকে যদি ধরে উঠিয়ে এটার উপরে রাখা যায়, ধরো এটা হচ্ছে এই হাত, এটা হচ্ছে এই হাত, উঠিয়ে যদি এটার উপরে রাখা যায়, তাহলে কি মিলে গেল? মিললো না। কিন্তু এখানে বৃদ্ধাঙ্গুলি, এখানে বৃদ্ধাঙ্গুলি মিললো না। এটাকে বলা হয় অউপরিস্থাপনীয়। অউপরিস্থাপনীয়। এটাকে ধরে যদি এখানে রাখি, তাহলে এইচটা কিসের উপর পড়বে? ওএইচ এর উপর, আর ওএইচটা এসে পড়বে হলো এইচ এর উপর। তার মানে পুরোটা মিলে যাবে না, এটাকে বলা হয় অউপরিস্থাপনীয়। তাহলে এরা দর্পণ প্রতিবিম্ব হতে হবে, এরা পরস্পর অউপরিস্থাপনীয় হতে হবে, একটার উপর একটা রাখা যাবে, ঠিক আছে? তারপরে এদের আবর্তন কোণ কি হবে? সমান হবে, কিন্তু দিক ভিন্ন হবে। আবর্তন কোণটা সমান হবে, কিন্তু দিক ভিন্ন হবে। আরেকটা মজার কথা আছে, এখন ধরো এইটা পোলারিমিটারে রাখলাম, তাহলে অবশ্যই দেখবো এটা আলোর তলকে ডানে ঘোরাচ্ছে। এইটা পোলারিমিটারে রাখলাম, দেখবো বামে ঘোরাচ্ছে। এখন যদি এইটা আর এটা সমপরিমাণ নিয়ে পোলারিমিটারে রাখি, সমপরিমাণ নিতে হবে, তাহলে দেখা যাবে এইটা ডানে ঘোরাতে যাবে, এটা বামে ঘোরাতে যাবে। যেহেতু দুইজন সমপরিমাণ, দুইজনের মধ্যে কি হবে? তখন ফাইট হবে। ফাইট হয়ে দেখা যাবে ডানেও ঘোরাতে পারতেছে না, বামেও ঘোরাতে পারতেছে না। তখন কি হবে? আলোর তলটা যেমন ছিল তেমনই থাকবে। তোমাদের ওই যে তিনটা উদাহরণ দিছিলাম, এক্স ওয়াই জেড, এক্স এর ক্ষেত্রে কি দেখাইছিলাম? যে আলোর তলটা যেমন ছিল তেমনই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে আলোক সক্রিয় নয়। তার মানে এইটা, এই এনানসিওমারের সমমোলার মিশ্রণ। সমমোলার মানে কি? সমসংখ্যক। এটা যতগুলি নিব, এটা ততগুলি নিব। সমমোলার এনানসিওমার এর মিশ্রণ। তোমরা বলো আলোক সক্রিয় কিনা? আলোক সক্রিয় কিনা বলো। ধরে নিই তোমরা বলছো, তা বুঝারই ব্যাপার।
দুইটা যদি সমান পরিমাণে নাও, এটা ডানে ঘোরাতে যাবে, এটা বামে ঘোরাতে যাবে, আসলে কোনো দিকে ঘোরাতে পারবে না। তাহলে সমমোলার আয়নাংশীয়মান এর মিশ্রণ আলোক সক্রিয় নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আয়নাংশীয়মানের চারটা বৈশিষ্ট্য বলে দিলাম। একটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে, অপরিস্থাপনীয় হবে, আলোক তলকে একই কোণে ঘোরাবে কিন্তু বিপরীত দিকে ঘোরাবে। তারপরে এদের সমমোলার মিশ্রণ আলোক সক্রিয় হবে না। ঠিক আছে, এই যে মিশ্রণটা, এই মিশ্রণের একটা সুন্দর নাম আছে। ঠিক আছে, এই মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। এনানসিওমার, রেসিমিক মিশ্রণ দুইটাই খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি সমমোলার এনানসিওমারের মিশ্রণকে মিশ্রণ আলোক সক্রিয় নয়, এই মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। ঠিক আছে, এই হলো রেসিমিক মিশ্রণের সংজ্ঞা। তো উদাহরণ কি দিবা, বলবা যে সমমোলার ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের মিশ্রণ একটি রেসিমিক মিশ্রণ। এই ক্ষেত্রে এই মিশ্রণটি আলোক তলকে ডানে বা বামে কোনো দিকেই ঘোরাতে পারে না। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আর ছোট্ট দুটো বিষয় করবো, তারপরে আমাদের পড়া শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মেসো যৌগ। মেসো যৌগ এটা কি একটু দেখো। ধরো আমি এরকম লিখলাম, লিখে এখানে দিলাম এইচ, আচ্ছা এখানে কি দিব, এইচ দিব না, CH3 দিই, CH3, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, এখানে CH3 দিলাম, এখানে Cl দিলাম, এখানে Cl দিলাম। ওকে, এরকম একটা যৌগ লিখলাম। তো এটার নাম কি হতে পারে? 2,3 ডাইক্লোরোবিউটেন। 2,3 ডাইক্লোরোবিউটেন এটা নিলাম। নিয়ে আমি যদি এরকম একটা ই করি যে এটা কি কাইরাল কার্বন, দেখো এখানে এদিকে আছে CH3, এখানে H, এখানে Cl, এদিকে একটা বড় কিছু, তাহলে এটা কাইরাল কার্বন। এটা চারদিকে দেখো, এদিকে একরকম, এদিকে একরকম, এদিকে একরকম, এদিকে আরেক রকম, তাহলে এটাও কাইরাল কার্বন। তাহলে এই যৌগে কাইরাল কার্বন আছে কয়টি? দুইটি। ঠিক আছে, এই যৌগে কাইরাল কার্বন আছে দুইটি। তো এই যে দুইটি কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগ নিলাম। নেওয়ার পর আমরা যদি দেখি যে এই দুইটা কাইরাল কার্বনের মাঝখানে যদি আমরা একটা দর্পণ কল্পনা করি, তাহলে দেখো এই অর্ধেক আর এই অর্ধেক পরস্পরের কি দর্পণ প্রতিবিম্বের মতো লাগতেছে না? এইটা যেখানে আছে এটা সেখানে আছে, এটা যেখানে আছে এটা সেখানে আছে, এইটা যেদিকে আছে এটা তার উল্টা দিকে আছে। তার মানে দেখতে পুরোটা দর্পণ প্রতিবিম্ব। তার মানে একটা যৌগ যেখানে দুইটা কাইরাল কার্বন আছে এবং দুইটা কাইরাল কার্বন পরস্পর এই একটা অর্ধাংশ আরেকটা অর্ধাংশের কি দর্পণ প্রতিবিম্বের মতো। ঠিক আছে, আবার এটাকে যদি তুমি এটার উপরে যে মিলাতে চেষ্টা করো, মিলবে না কিন্তু, এটা পরস্পর অপরিস্থাপনীয়। তার মানে একই যৌগের মধ্যে দুটো অর্ধাংশ আছে যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপরিস্থাপনীয়। এখন দেখো তাহলে আলাদা আলাদা ভাবে এই অর্ধাংশ আলোক সক্রিয়, এই অর্ধাংশ আলোক সক্রিয়। এটা আলোক তলকে যেদিকে ঘুরায় এটা তার বিপরীত দিকে ঘুরায়, এটা যে কোণে ঘুরায় এটা তার, আমি কি বলতেছিলাম, এইটা আলোক তলকে যেদিকে ঘুরায় এটা তার বিপরীত দিকে ঘুরায়, এটা যে কোণে ঘুরায় এটাও সেই কোণেই ঘুরায়, কারণ তাদের কম্বিনেশন কিন্তু একই। এটা যেদিকে ঘুরায়, ধরো এটা ডানে ঘুরায় তাহলে এটা কি বামে ঘুরায়, ধরো এটা বামে ঘুরায় এটা তাহলে কি করে ডানে ঘুরায়, একই কোণে ঘুরায়। মোটের উপরে দুজন দুজনের ঘুরানোর এই ক্ষমতাকে নাকচ করে দেয়, নষ্ট করে দেয়, এই জন্য প্রশমিত করে দেয়। এই জন্য এরা কিন্তু আলোক তলকে কোনো দিকে ঘুরাতে পারে না। তাই এটা কিন্তু আলোক সক্রিয় নয়, আলোক সক্রিয় নয়। আরেকবার বলি না, একটা যৌগ দেখলাম যে যৌগের মধ্যে দেখা যাচ্ছে একাধিক কাইরাল কার্বন আছে। সেই কাইরাল কার্বনগুলোকে যদি আমরা দুইটা অংশে ভাগ করে নিই এবং দেখি যে দুইটা অংশ দেখতে হুবহু একই রকম এবং দর্পণ প্রতিবিম্বের মতো, আবার অপরিস্থাপনীয়, তাহলে কি হবে? একটা অর্ধাংশ আরেকটা অর্ধাংশের ঘূর্ণন ক্ষমতাকে প্রশমিত করে দেবে। তাই এরা আলোক সক্রিয় হবে না। এদের কি বলা হবে? মেসো যৌগ। এদের কি বলা হবে? মেসো যৌগ। ঠিক আছে, এদের কি বলবে? মেসো যৌগ। ক্লিয়ার? তাহলে প্রথমে যে একটু আগে বলছিলাম যে কাইরাল কার্বন থাকলেই আলোক সক্রিয় হয় এমন কথা ঠিক নয়।
এই ক্ষেত্রে কাইরাল কার্বন আছে কিন্তু এটা আলোক সক্রিয় নয়। কেন আলোক সক্রিয় হলো না? কারণ এদের একটা প্রতিসম তল ছিল। এরকম প্রতিসম তল যদি থাকে তাহলে আর আলোক সক্রিয় হবে না। ঠিক আছে, আজকের শেষ পড়া সেটা হলো ডায়াস্টেরিওমার। ওকে, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা উদাহরণটা অনেকটা মেসোযোগের কায়দাতে নিব, কিন্তু ভিন্নতা থাকে। ধরো এখানে নিলাম CH3, এখানে নিলাম হলো Cl, এখানে নিলাম H, এখানে নিলাম H, এখানে নিলাম হলো CH3, এখানে নিলাম হলো OH। যদি এরকম একটা যৌগ আমরা নিই তাহলে দেখো এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, কিন্তু দুইটা অর্ধাংশ হুবহু একই না। এটা একরকম জিনিস, এটা আরেক রকম জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মোটের উপরে কিন্তু যেদিকেই ঘোরাক এর একটা ঘূর্ণন কোণ থাকবে। একটা অংশ আরেকটা অংশকে কখনোই নাকচ করতে পারবে না, যেহেতু হুবহু একই না। তাহলে এরকম একটা যৌগ নিলাম। এখন যদি আমি আরেকটা যৌগ কল্পনা করি, খেয়াল করো, এটা খুব ভালো করে খেয়াল করো। আমি যদি এরকম আরেকটা যৌগ খেয়াল করি, কল্পনা করি, তাহলে দেখো এই দুটো যৌগ হুবহু দেখতে তাদের দর্পণ প্রতিবিম্বের মতো। দেখতে কার মতো? দর্পণ প্রতিবিম্বের মতো। তাহলে এদেরকে কি বলবে? তোমরা একটু কল্পনা করো তো। এর আলোক সক্রিয়, এটা দেখতে দর্পণ প্রতিবিম্বের মতো, অপরিস্থাপনীয়। এদেরকে বলবে হলো এনানসিওমার। এনানসিওমার। তোমাদের মনে হতে পারে স্যার এনানসিওমার না একটু আগে পড়ালেন, এখন না ডায়াস্টেরিওমার পড়াবেন, তো এটা পড়াচ্ছেন কেন? দেখো এটা হচ্ছে হলো এনানসিওমার। কিন্তু যদি তুমি একটা যৌগ এরকম কল্পনা করতে পারতা, ধরো এখানে H, এখানে OH, তাহলে কি এরা দর্পণ প্রতিবিম্ব হতো? দর্পণ প্রতিবিম্ব হতো না। তাহলে এরা দর্পণ প্রতিবিম্ব না, এনানসিওমার। তাহলে এদের নাম কি? তাহলে এদের নাম ছিল ডায়াস্টেরিওমার। তার মানে এরকম একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যদি পরস্পরের এরকম একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যদি কি হয়, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয়, কিন্তু নিজেরা কি হয়, আলোক সক্রিয় হয়, তাহলে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলবে। তার মানে আলোক সক্রিয় যৌগগুলো যাদের কাঠামোটা এমন যে তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, তাহলে তারা পরস্পরের কি, ডায়াস্টেরিওমার। এবং এদের সমমোলার মিশ্রণ আলোক সক্রিয় হবে, রেসিমিক মিশ্রণ হবে না। ঠিক আছে, তাহলে এদের পার্থক্য যদি লিখতে বলা হয়, তাহলে ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ নয়, কারণ এরা আলোক সক্রিয়। আর এনানসিওমারের ক্ষেত্রে রেসিমিক মিশ্রণ তৈরি করবে। যাই হোক, তো আমার মনে হয় তোমরা আজকের আলোচনা পুরোপুরি বুঝেছো। আজকের আলোচনা থেকে যেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলি একবার বলে দিই। কাইরাল কার্বন খুব গুরুত্বপূর্ণ, এনানসিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ, ডায়াস্টেরিওমার, এইগুলো সংজ্ঞা আকারে পড়বে। আর পার্থক্য আকারে পড়বে হলো এনানসিওমার আর হচ্ছে মেসোযৌগ, এনানসিওমার ও মেসোযৌগের পার্থক্য, ডায়াস্টেরিওমার ও রেসিমিক মিশ্রণের পার্থক্য। এই কয়টা বিষয় যদি তুমি পড়ে নাও তাহলে ইনশাআল্লাহ তোমার অনেক উপকার হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।